जय हिंद स्टूडेंट आजकेर भिडियो थेके आमरा मैथमेटिक्सेर क्यालकुलास पार्टटा स्टार्ट करब। তোমাদের ट्रिगोनोमेट्री पार्टटा लेक्चर नम्बर 1 থেকে 7 এর মধ্যে কভার করে দেওয়া হয়েছে। लेक्चर नम्बर 8 এ আমরা ক্যালকুলাস অর্থাৎ যাকে আমরা বাংলায় কি বলি কলন বিদ্যা, এই কলন বিদ্যার পার্টটা আমরা কি করব স্টার্ট করব আজকের ভিডিও থেকে। দেখো মূলত কলন বিদ্যা অর্থাৎ ক্যালকুলাস এই জিনিসটার ব্যবহারিক প্রয়োগ বা উদ্ভাবক আমরা বলতে পারি বিজ্ঞানী নিউটন এবং লিবিন্স। এবার দেখো বিজ্ঞানী নিউটন এবং লিবিন্স কি করেছে, বর্তমান দিনে আমরা যত রকমের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা ফিজিক্যাল প্রবলেমগুলি সলভ করি সেগুলি সব কার মাধ্যমে, ক্যালকুলাস, বেশিরভাগটাই ক্যালকুলাস বা কলনবিদ্যার সাহায্যে আমরা প্রয়োগ করে থাকি। অতএব নিউটন এবং লিবিন্সকে বলা হয়ে থাকে এই কলনবিদ্যার উদ্ভাবক। এবং তারপর এই সব সূত্র ধরে বিজ্ঞানী অয়লার, টেলর, ম্যাকলারেন, এল হসপিটাল, ডিলেম্বার্ট প্রভৃতি বিজ্ঞানীরাও কি করেছিলেন যে কলনবিদ্যার ব্যবহারিক প্রয়োগ বা অঙ্কের মধ্যে এই ক্যালকুলাসের ব্যবহার করেছেন। কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে কলনবিদ্যার এই প্রয়োগটা ভালো করে বুঝবে নিউটন এবং লিবিন্সের আগে গ্রিক গণিতবিদ ভাস্করাচার্য এবং আর্যভট্টিয়া অর্থাৎ আর্যভট্ট, ভারতীয় গণিতবিদ আর্যভট্ট এরাই কিন্তু প্রথম এই ক্যালকুলাসের ব্যবহার করেছিলেন। দেখো যেখানে আর্যভট্ট এবং ভাস্করাচার্য এত আগে ক্যালকুলাসের ব্যবহার করে গেছেন অথচ আমরা এটাও জানি না যে তারাই প্রথম সৃষ্টি করেছিলেন, বা বলতে পারি আমরা তারাই প্রথম কি করেছিলেন, ব্যবহার করেছিলেন। কিন্তু উদ্ভাবক হিসেবে নিউটনকে বা লিবিন্সকে কেন বলা হয়? দেখো উদ্ভাবক হিসেবে নিউটন এবং লিবিন্সকে এর জন্য বলা হয় কারণ ভাস্করাচার্য এবং আর্যভট্ট যেই সকল ক্যালকুলাসের প্রয়োগ করে গেছিলেন আজকের গণিতে সেই সব ক্যালকুলাস বলা যায় খুব একটা বেশি ব্যবহার হয় না, বরং নিউটন এবং লিবিন্সের যে ব্যবহারগুলি রয়েছে বা ক্যালকুলাসের প্রয়োগগুলি সেইগুলাই কি হয় বেশি করে ব্যবহার করা হয়। তবে ক্যালকুলাস বা কলনবিদ্যাকে আমরা দুটি শাখায় বিভক্ত করব, ভালো করে বুঝে নাও। ক্যালকুলাস এবং কলনবিদ্যাকে আমরা কটি শাখায় বিভক্ত করব? দুটিতে, একটা অবকলন এবং আর একটা সমাকলন। বোঝা গেল? আমরা দুটি পার্ট পড়ব। কি পড়ব স্টুডেন্ট? অবকলন এবং সমাকলন। এবার তোমাদের মনে প্রশ্ন আসবেই, স্যার অবকলনটা কি এবং সমাকলনটা কি? আমরা কিন্তু একবারে সব শিখতে পারবো না, আমাদেরকে প্রত্যেকটা জিনিস কিন্তু পার্টে পার্টে ভিডিও স্টেপ বাই স্টেপ শিখতে হবে। দেখো অবকলন এবং সমাকলন পরস্পর হচ্ছে বিপরীত প্রক্রিয়া। বোঝা গেল কি বললাম? অবকলন এবং সমাকলন শিখতে হলে তোমাকে যেটা শিখতে হবে সেই জিনিসটা সেটা কি, বাস্তব সংখ্যা। কি শিখতে হবে? বাস্তব সংখ্যা শিখতে হবে। মানে তোমাকে সংখ্যা চেনা সবার আগে শিখতে হবে। এবং সংখ্যা চেনাটা কি, -ইনফিনিটি থেকে নিয়ে +ইনফিনিটি তোমাকে জানতে হবে। বুঝতে পারছো আমি কি বললাম? তাহলে কলনবিদ্যা শেখার জন্য তোমাকে অবকলন সমাকলন দুটো পার্ট জানতে হবে। অবকলন জানার আগে তোমাকে জানতে হবে কি, বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার পরে আমরা কি জানবো, সীমা। বোঝা গেল কি বললাম? তাহলে প্রথমে আজকের ভিডিওতে স্টুডেন্ট আমরা বাস্তব সংখ্যা ব্যাপারে আলোচনা করব। নেক্সট ভিডিও অর্থাৎ লেকচার নাম্বার 9 এ আমরা সীমা নিয়ে আলোচনা করব। দেখো বাস্তব সংখ্যা, এখান থেকে বুঝতেই পারছো যে সংখ্যাটাকে আমরা এবার কি করব, ডিকোড করব। ক্লিয়ার? প্রথমে আমি ইংলিশে লিখেছি দেখো হোল নাম্বার, যাকে আমরা বাংলায় কি বলবো, পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? তাহলে প্রথম পূর্ণ সংখ্যা স্টার্ট হচ্ছে কোথা থেকে, কেউ বলতে পারবে? পূর্ণ সংখ্যা স্টার্ট কোথা থেকে? 0 থেকে। কোথা থেকে স্টার্ট? 0, তারপরে 1 2 3, এরা কি পূর্ণ সংখ্যা। ন্যাচারাল নাম্বার যাকে আমরা বাংলায় কি বলি, স্বাভাবিক সংখ্যা। তাহলে বলো তো প্রথম স্বাভাবিক সংখ্যা স্টার্ট হচ্ছে কোথা থেকে স্টুডেন্ট, বলতে পারবে? প্রথম স্বাভাবিক সংখ্যা স্টার্ট হচ্ছে 1 থেকে। 1 2 3, এরা হচ্ছে প্রথম স্বাভাবিক সংখ্যা। তার মানে কি 0টাকে যদি বাদ দিয়ে দিই হয়ে যাবে কি, স্বাভাবিক সংখ্যা। এখান থেকে আমরা কি বুঝলাম, স্বাভাবিক সংখ্যার সঙ্গে 0 নিয়ে নিলে কি পাবো আমরা, হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা। তারপরে আসবে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। প্রাইম নাম্বারকে বাংলায় আমরা কি বলবো, মৌলিক সংখ্যা। তাহলে স্টুডেন্ট তোমরা বলো প্রথম মৌলিক সংখ্যাটা কত? আমরা সবাই জানি যে প্রথম মৌলিক সংখ্যাটা কত, 2 অর্থাৎ 2। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার 2 কি করে মৌলিক হচ্ছে? দেখো
তুমি যদি নামতায় ভাঙ্গো 2 থেকে আমরা পাবো 2 আর 1, যেই সংখ্যাকে উৎপাদক করে 1 এবং সেই সংখ্যাটাই পাবো, সেই সংখ্যাকে আমরা কি বলি? মৌলিক সংখ্যা। তাহলে প্রথম মৌলিক সংখ্যা কত? 2। মাথায় রাখবে এটা, প্রথম মৌলিক সংখ্যা 1 নয়, অর্থাৎ 1 মৌলিকও না এবং যৌগিকও না। বুঝতে পারছো? প্রথম মৌলিক সংখ্যা কত? 2। ইভেন নাম্বার, যাকে আমরা বাংলায় কি বলি? জোড় সংখ্যা। তোমরা সবাই জানো যে জোড় সংখ্যা মানে যেই সকল সংখ্যা যাদেরকে 2 দিয়ে ভাগ করা যাবে। এক্সাম্পল 2, 4, 6, 8, এরা কি সব জোড়। অড নাম্বার অর্থাৎ বিজোড় সংখ্যা, তোমরা জানো যে বিজোড় সংখ্যাগুলি যে সকল সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যাবে না। এক্সাম্পল আমরা জানি 1, 3, তাই না, 5, 7, 9, এরা কি সব অড নাম্বার। তারপরে আসবে র্যাশনাল নাম্বার, যাকে আমরা বাংলায় কি বলবো? মূলদ সংখ্যা। এবং ইর্যাশনাল নাম্বার আমরা বলবো অমূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার গোটা কনসেপ্টটা আছে কোন ক্লাসে স্টুডেন্ট? ক্লাস 9-এ। তার মানে বাস্তব সংখ্যার এই টপিকটা তোমার ইজি হবে তুমি যদি ক্লাস 9-এর কনসেপ্টটাকে, ক্লাস 9-এ যে তোমাদের সূচকের ধারণা চ্যাপ্টার নাম্বার 1 বাস্তব সংখ্যার যে টপিকটা রয়েছে 1.1, 1.2, 1.3 কভার করলে ইজি হবে। বাট আমি তোমাদের চেষ্টা করব এই ভিডিওতেও আজকে এখন ক্লিয়ার করে দেওয়ার, যারা ঠিকঠাক করে প্র্যাকটিস করো নাই বা যারা ভুলে গেছো। দেখো, মূলত সংখ্যা হলো যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। মনে পড়লো? দেখছো কেমন করে ক্লিক হয়ে গেল মাথায়? p/q আকারে প্রকাশ করতে পারলে আমরা মূলত বলি। এবং তোমরা এক্সাম্পলে পড়েছিলে যেখানে q ইজ নট ইকুয়াল টু 0। আরও মনে পড়লো? হ্যাঁ, তাহলে মূলত সংখ্যা কাকে বলবো? যেই সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় এবং যারা যেখানে q ইজ নট ইকুয়াল টু কত? 0। তাহলে অমূলত সংখ্যা মানে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে না। তার মানে তারা কি ফর্মে থাকবে? রুটের ভিতরে থাকবে। ই দিয়ে লিখতে পারি আমরা, বা পাই একটা অমূলত সংখ্যা। এক্সাম্পল যদি নেই আমরা মূলত সংখ্যা লাইক 3/5, দেখো তো এই 3 হয়ে গেল p এবং 5 হয়ে গেল কি? q। মূলত হলো কিনা? কমা 4 যদি নেই, 4 এর নিচে কিছু নেই মানে কত? 1, 4 হয়ে গেল p আর 1 হয়ে গেল q। বোঝা গেল কি বললাম? মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার এক্সাম্পল যদি আমি নেই, দেখো √8। √8কে যদি বাইরে বের করার চেষ্টা করি, √2 × 2 × 2, দুটো পেয়ার থেকে একটা সিঙ্গেল বাইরে আসলেও একটা 2 কিন্তু রয়ে গেল। তার মানে 2√2, দেখো রুটের থেকে বাইরে আনা গেল না। অতএব এটি একটা কি? অমূলদ সংখ্যা। এরপরে যেটা আসবে লাস্ট টপিক আমাদের ইন্টিজার্স, যেখানে আমরা সব কিছুই বুঝতে পারবো। লাস্ট টপিক কি বললাম? ইন্টিজার্স। বাংলায় কি বলবো? অখণ্ড সংখ্যা। কি বলবো? অখণ্ড সংখ্যা। এইবার দেখো, এই অখণ্ড সংখ্যাকে আমরা ক ভাগে ভাগ করব? 2 ভাগে। কি কি বললাম? একটা হবে ধনাত্মক অখণ্ড সংখ্যা, আর একটা ঠিক ঋণাত্মক অখণ্ড সংখ্যা, তাই না? ধনাত্মক অখণ্ড সংখ্যা এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে ইন্টিজার্সের ইংলিশ কি হবে? পজিটিভ ইন্টিজার্স এবং নেগেটিভ ইন্টিজার্স। ধনাত্মক অখণ্ড সংখ্যাকে যদি আমরা ডিকোড করি কি পাবো? স্টার্টিং দেখো 0 কি একটা অখণ্ড সংখ্যা? বুঝবা, 0 কি ধনাত্মক? 0 ধনাত্মকও না ঋণাত্মকও না। তাহলে ইন্টিজার্সের স্টার্টিং যদি বলি ধনাত্মক +1, +2, +3, আর ঋণাত্মক বললে -1, -2, -3, -4, এরা কি হবে? ঋণাত্মক পুরো অখণ্ড সংখ্যা। তাহলে স্টুডেন্ট এই যে 1 নাম্বার থেকে 8 নাম্বার আমরা ট্যালি করলাম, তুমি ভালো করে দেখে অবজার্ভ করে বলো এর মধ্যে -∞ থেকে +∞ এমন কোনো নাম্বার বাদ গেছে? তুমি বলতে পারো স্যার 0, দেখো 0 পেয়ে গেলাম এখানে, তারপরে 1 2 3 এখানে পেয়ে গেলাম, পেলাম কি না? -1 2 3 এইখানে পেয়ে গেলাম, পেলাম। তুমি বলতে পারো স্যার আমি যদি একটা সংখ্যা রেখা নেই, ভালো করে দেখে নাও,
আমি কি বোঝাতে চাচ্ছি? আমি বোঝাতে চাচ্ছি আমাদের পৃথিবীতে যত নাম্বার আছে সব নাম্বার এখানে কভার হয়ে গেছে। ইন্টারেস্টিং, দেখো কি বললাম। স্টার্ট করলাম, মিডিলে কে থাকবে? নিউট্রাল 0, ডান দিকে গেলে +1 +2 +3 চলবে, চলতে চলতে কোথায় শেষ হবে? ইনফিনিটি। বাঁদিকে আসলে -1 -2 -3 চলতে চলতে শেষ হবে কোথায়? ইনফিনিটি। দেখো গোটা নাম্বার 1 2 3 4 আমরা হোল নাম্বার পেয়ে গেছি, ন্যাচারাল নাম্বারে পেয়ে গেছি, পজিটিভ ইন্টিজারে পেয়ে গেছি, নেগেটিভে গেলে নেগেটিভ ইন্টিজারে পেয়ে গেছি, 0 বললে হোল নাম্বারে পেয়ে গেছি বা পূর্ণ সংখ্যা পেয়ে গেছি। তোমার মনে প্রশ্ন আসবে, স্যার 1.1 1.2 কোথায় গেল? তার মানে এই 1 এর পরে 1.1 1.2 1.3 1.4 1.5 এগুলো কোথায় গেল? তারপরে এখানে যদি আমরা আসি -0.1 -0.2 -0.3 -0.4 -0.5 গেল কোথায়? দেখো এইগুলি নাম্বারও কভার হয়ে গেছে কোথায়? এই মূলদ সংখ্যায়, মানে র্যাশনাল নাম্বারে, p/q আকারে আছে না, এইখানে কভার হয়েছে। কেমন করে দেখো, আমি তোমাকে বোঝাচ্ছি। যদি আমি বলি 1.1, কি বলবো? এই নাম্বারটাকে বললাম 1.1, তার মানে পয়েন্ট উঠিয়ে দিলে কত? 10, 11/10 11p আর 10q। দেখো মূলদ সংখ্যার মধ্যে চলে আসলো, p/q আসলো কি না? বুঝতে পারছো আমি কি বললাম? এবং এমনকি কিছু কিছু নাম্বার যেগুলোকে আমরা রুটের বাইরে থেকে বের করতে পারবো না, যেমন এক্সাম্পলে তোমাদেরকে যদি আমি দেখাই, দেখো পরপর আসি 1 2 3 4। হ্যাঁ, আমরা জানি যে √1 মানে কত? √1 × 1 দ্যাট মিনস 1, কিন্তু √2 করে দেখাবো আমাকে। দেখো √1 এর পরে নিচে √4 আসি, √2 × 2 মানে 2, তাহলে সংখ্যা রেখে আমি কি পেলাম? এই 1 পেলাম, এই 2 পেলাম, 1 আর 2 এর মাঝখানে কি পাবো? √2 আর √3, কিন্তু √2 আর √3 কি অমূলদ? তার মানে 1 আর 2 এর মাঝখানে আছে √2 আর √3। আবার বলছি 1 2 এদের মাঝখানে √2 √3 আছে কি না? তাহলে 1 আর 2 এর মাঝখানে কে কাকে পাবো আমি? এটা 1 এটা 2, এর মাঝখানে পাবো আমি 1 মানে √1 2 মানে √4, এদের মাঝখানে পাবো √2, √3। তার মানে এই অমূলদ সংখ্যাগুলিও আমরা সংখ্যা রেখা রিপ্রেজেন্ট করব একটু পরে। তার মানে পৃথিবীতে -ইনফিনিটি থেকে নিয়ে +ইনফিনিটি যত নাম্বার আছে, এটা শেষ কোথায় গিয়ে? +ইনফিনিটিতে গিয়ে। এটা শেষ কোথায় গিয়ে? -ইনফিনিটিতে গিয়ে। সব নাম্বারকে আমরা হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার, প্রাইম, ইভেন, অড, র্যাশনাল, ইরেশনাল, ইন্টিজার্স অর্থাৎ অখণ্ড সংখ্যা, ধনাত্মক ঋণাত্মকের মধ্যে সাজিয়ে নিলাম। অতএব যে বাস্তব সংখ্যা হলো গ্র্যান্ডফাদার, কি বললাম? বাস্তব সংখ্যা হলো গ্র্যান্ডফাদার। অতএব এই বাস্তব সংখ্যার আন্ডারে এই সব কটা সংখ্যা পড়ছে। আশা করি তোমরা সংখ্যার ব্যাপারে বুঝতে পারছো। যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবা। দেখো আমার কাছে ডিজিটাল বোর্ড নেই যে আমি ক্লিক করব স্লাইড চলে যাবে। আমার কাছে অপশন কি? বোর্ড ইরেজ করা। ইরেজ করার আগে তোমাদের যদি এটাকে তুলে নেওয়ার হয় তোমরা তুলে নিতে পারো, আমি সরে যাচ্ছি। এইবার এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি এই বাস্তব সংখ্যার কিছু প্রপার্টিজ বোঝাবো। ক্লিয়ার? আমরা 3টা নিয়ম জানি, কি কি? বিনিময় নিয়ম, সংযোগ নিয়ম, বিচ্ছেদ নিয়ম। বুঝে নাও। মূলদ সংখ্যা, যে কোনো মূলদ সংখ্যা তুমি ট্যালি করো, নিলাম মূলদ সংখ্যা p/q আকারে লাইক 3/5। দেখো নাম্বার 1 পয়েন্ট কি বললাম? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা যে কোনো দুটি মূলদ সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ যাই করি না কেন, যে কোনো দুটা মূলদ নাও, লাইক ধরো 3/2 + 2/3, এটাকে যদি তুমি যোগ করো তুমি পেয়ে যাবে 9 + 4 মানে 13/6। তুমি যদি যোগ করো সেটাও একটা কি পেয়ে যাবে? মূলদ সংখ্যা। কি বুঝলাম? মূলদ সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ যাই করো না কেন অলওয়েজ তুমি কি পাবে? মূলদ সংখ্যাই পাবে। এইবার এই মূলদ সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ করার জন্য কটা প্রসেস রয়েছে? 4টা। কি কি? খাতা লিখে নাও তোমরা। বিনিময় নিয়ম, সংযোগ নিয়ম এবং বিচ্ছেদ নিয়ম। কি কি বললাম? বিনিময় নিয়ম, সংযোগ নিয়ম এবং বিচ্ছেদ নিয়ম। একটা একটা করে তোমাদেরকে আমি দেখাচ্ছি, যদিও বা ক্লাস 7 8 তোমরা প্র্যাকটিস করেছো এগুলো। নাম্বার 1 বিনিময় নিয়ম। বিনিময় নিয়ম। এবার দেখো
বিনিময় নিয়ম আমরা জানি a প্লাস বি, দেখো a প্লাস বিকে আমরা লিখতেই পারি b প্লাসে, পারি কি না? তার মানে 2 + 3 করে যাওয়া হবে 3 + 2 করে, তাই হবে, তাই কি না? বিনিময় নিয়ম বলছে যোগ এবং গুণের ক্ষেত্রে প্রযোজ্য। ক্লিয়ার? তারপরে আসবে সংযোগ নিয়ম। সংযোগ নিয়ম, সংযোগ নিয়ম আমরা দেখব a প্লাস বি প্লাস সি আছে, এই অঙ্কটাকে আমরা এমন রাখতে পারি a প্লাস বি তার সঙ্গে সি এর যোগ। যদি গুণ আকারে রাখি a ইন্টু বি ইন্টু সি, এটাকে আমরা রাখতে পারি a ইন্টু বি তার সাথে ইন্টু সি। তুমি করে দেখবা তো, দেখো সব 1 নিচ্ছি, ধরে নাও 1 + 1 + 1, 1 + 1 করলে 2, 2 + 1 করলে 3, এখানে 1 + 1 করলে 2, 2 + 1 করলে 3। তাহলে কি হচ্ছে, সংযোগ নিয়মও যোগ এবং গুণ এর প্রপার্টিজ মেনে চলছে। অ্যাট লাস্ট বিচ্ছেদ নিয়ম, বিচ্ছেদ নিয়ম, বিচ্ছেদ নিয়মে আমরা কি দেখব, দেখো a প্লাস বি ইন্টু সি, যদি এই অঙ্কটাকে আমরা সলভ করি কি হয়, a প্লাস বি ইন্টু সি আছে, ভালো করে দেখবা, বা আমরা বলবো আর একটা নিচ্ছি আমি a ইন্টু বি প্লাস সি আছে। তাহলে হিসেব অনুযায়ী কি হচ্ছে দেখো, এখানে আমরা কি করব, a এর সঙ্গে প্রথমে b এর গুণ, তারপরে a এর সঙ্গে কার গুণ, c, তাহলে a b প্লাস a c হলো কি না? এটা কি হয়ে গেলো, বিচ্ছেদ নিয়ম। কি হলো, বিচ্ছেদ। কিন্তু এইখানে যদি আমরা এটাকে ডিল করতে যাই, কি করে ডিল করবো, একটা আইডিয়া নাও। a প্লাস বি ইন্টু সি আছে, আমি এখানে অল্টার চেঞ্জ করতে পারি, a প্লাস সি ইন্টু বি করতে পারি। তাহলে এখানে কি হচ্ছে, যদি অল্টার চেঞ্জ আমি করি তাহলে আমার বিনিময় নিয়ম চলে আসলো। তার মানে কি, আমি বিচ্ছেদ নিয়মে কি করলাম, বিচ্ছেদ নিয়ম অতএব প্রথমে দিলাম এর সঙ্গে বি, তারপরে দিলাম এর সঙ্গে সি, এটা হয়ে গেলো কি নিয়ম, আমাদের বিচ্ছেদ নিয়ম। বোঝা গেল কি বললাম? বিচ্ছেদের মধ্যে দেখো গুণও ঢুকে আছে, যোগও ঢুকে আছে। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম মূলদ সংখ্যার গুণ এবং যোগ যদি করি, বিনিময়, সংযোগ এবং বিচ্ছেদ নিয়ম দুটি সংখ্যা হোক কি তিনটি সংখ্যা হোক সিদ্ধ করে। এইবার আমরা এই মূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় বসানোর চেষ্টা করব। দেখো আমরা প্রথমে মূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় বসানোর চেষ্টা করব, তারপরে আমরা অমূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় বসানোর চেষ্টা করব, এবং এই দুটোই টপিক হলো আজকের ভিডিওর আমাদের লাস্ট পার্ট। প্রথমে কি বললাম, মূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় কি করে বসাবো। তোমরা ক্লাস 9-এ এগুলো অনেকবার শিখেছো, চ্যাপ্টার নাম্বার 1.2 কিভাবে মূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় বসায়। তো তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, স্ট্রেট লাইন ড্র করতে হবে। স্ট্রেট লাইন যে ড্র করব আমরা, তার নিউট্রাল পয়েন্ট কে থাকে, এক্স্যাক্টলি 0, তাই না? নিউট্রাল পয়েন্ট থাকে 0। আমি পার্টিশন দিয়ে দিলাম এখানে, নিউট্রাল পয়েন্ট হয় আমাদের 0। তারপরে যদি 1 2, দেন এদিকে -1 -2। ধরে নাও তোমাকে একটা মূলদ সংখ্যা বললো না, কত, 2, সিম্পল, আমরা 2-তে গিয়ে কী করে দেবো, গোল করে দেব, হয়ে গেল। বাট যদি বলে তোমাকে 4/3, তুমি তখন কি করবে, 4/3, আগে তোমাকে বুঝতে হবে 4/3 কোন নাম্বারের মধ্যে হতে পারে। ফার্স্টে আমি 0-কে লিখতেই পারি 0/3, 1-কে লিখতে পারি আমি 3/3, লিখতে পারি কি না, 1-কে 3, আর 2-কে লিখতে পারি আমি 6/3, 3 2 6। দেখো 4/3 হচ্ছে 3/3 আর 6/3 মাঝখানে, 3/3 পরেই কত আসবে, 4/3, পেয়ে গেলাম না? তাহলে মূলদ সংখ্যাকে আমি কিসে পুট করলাম, সংখ্যা রেখা। আরও অনেক পাবে তোমরা, লাইক ধরো -8/7। তাহলে আমি 0-কে কি লিখতে পারি, 0/7, -1-কে -7/7, -2-কে -14/7, -7 এর পরে কি আসবে, -8/7। দেখো হয়ে গেল কিনা, -8/7। তাহলে মূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় বসানো সত্যি সোজা, এবং তোমরা ক্লাস 9-এ অনেক করেছো যে এত এবং এত এর মধ্যবর্তী একটা মূলদ, এত এবং এত এর মধ্যবর্তী 5টা মূলদ। সো এখন এটার নিড নেই, কিন্তু সংখ্যাটা চিনে রাখা উচিত, তাই এক্সাম্পলটা দেখিয়ে দিলাম। এইবার আসবে অমূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় বসানো। অমূলদ সংখ্যা অর্থাৎ যে সকল সংখ্যাকে আমরা রুটের বাইরে বের করতে পারি না, লাইক √2, √3। ওকে,
কিন্তু যখন আমরা অমূলদ সংখ্যাকে সংখ্যা রেখার বাইরে সংখ্যা রেখায় বসাবো আমাদেরকে পাইথাগোরাস থিওরেম বা পিথাগোরাসের থিওরেম জানতে হবে। অতিভুজের স্কয়ার সমান সমান কি হয়? ইয়েস, অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে আমরা অতিভুজ কি পাবো? অতিভুজ পাবো রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার পাবো। আচ্ছা, আমাদের টপিক কি? অমূলদ সংখ্যা। আমাদের টপিক কি কি করব? √2, √3, √5, বাকিগুলো মোটামুটি পারবে। তাহলে এই √2কে আমরা কি লিখতে পারি? দেখো দেখি, √2কে লিখতে পারি √1² প্লাস 1²। পারি? তাহলে আমি এটা বলতে পারবো যে √1² প্লাস 1² শেপ ঠিক এরকম কিনা। তাহলে আমি এই ভ্যালুটা যদি বের করি কার মান পাবো? অতিভুজ পাবো। ক্লিয়ার? তাহলে দেখো এই 1টাকে আমি নিতেই পারি লম্ব, আর এই 1কে আমি নিতেই পারি কি? ভূমি নিতে পারি। সবার প্রথমে একটা স্ট্রেট লাইন টানবো, টানার পরে তুমি স্কেল নেবে। স্কেলে সেন্টিমিটার মেজারমেন্ট নিবে না, সেন্টিমিটার মেজারমেন্ট নিলে কি হবে? অনেক ছোট, একদম ছোট পেয়ে যাবে। স্কেলটাকে ঘুরিয়ে নেবে, ঘুরিয়ে নিলে তুমি ইঞ্চির মেজারমেন্ট পাবে, একটু বড়, সেই মাপটা নেবা। ক্লিয়ার? তাহলে আমার প্রথমে কত? 1 লম্ব, ভূমিও কত? 1। তাহলে এই অঙ্কটা করার জন্য আমি কি করব? একটা 1 ইঞ্চির লাইন নিয়ে নেব, নিলাম। তারপরে ওই 1 ইঞ্চির মাপ, এটা আমার কম্পাসের টিপ, বুড়ো আঙ্গুল, আর এটা হচ্ছে পেন্সিল। এই মাপটা আমি নিয়ে নিলাম 1, এইখানে বসিয়ে 1 কাটলাম। এবার 90 ডিগ্রি ড্র করতেই পারো, 90 ডিগ্রি ড্র করে নেবে সুন্দর করে। স্ট্রেট লাইন নিয়ে নিলাম, আবার 1 মাপ নিয়ে এই বিন্দুতে বসায় 1 কাটলাম। তাহলে ভূমিও আমরা কত পেয়ে গেলাম? 1। লম্বও কত পেয়ে গেলাম? 1। এইখানে অতিভুজটা ড্রয়িং করে দেবা স্কেল দিয়ে। তাহলে এটা কত হয়ে গেল? √2, তাই না? তাহলে 0, 1, 2। এইবার এইখান থেকে √2-র মাপটা নিলাম, √2-র মাপ নিয়ে ঘুরিয়ে দিলাম। তাহলে এই মানটা কত পেয়ে গেলাম? √2। বুঝতে পারছো? অমূলদ সংখ্যাকেও সংখ্যা রেখায় বসানো গেল। ক্লিয়ার? নেক্সট স্যার √3টা দেখান একবার। তাহলে √3 জানার জন্য √2 জানতেই হবে। √3কে আমরা কি লিখতে পারি? √2 স্কয়ার প্লাস 1²। তার মানে লম্ব আর ভূমি। এখানে লম্বটাকে √2, লম্বটাই হয়ে গেল √2। তার মানে এই যে আমরা √2 নিলাম, এটাই কি আমাদের লম্ব। এই √2-র উপরে কত ডিগ্রি নেব এবার? 90 ডিগ্রি নিলাম। তাহলে √2 লম্বা আমি নিতে পারি √2কে ভূমি, আর লম্ব কাকে? 1। তাহলে √2 আমার ভূমি হয়ে গেল। 90 ডিগ্রি নিয়ে 1 কাটবো। তাহলে আমি এখান থেকে 1 কাটলাম। তাহলে এইটা বেস √2, হাইট 1, হাইপোটোনিয়াস অতিভুজ √3। এইখান থেকে কম্পাস বসিয়ে √3 মাপ নিয়ে ঘুরিয়ে দিলাম। তাহলে এই মানটা কত হয়ে গেল আমাদের? √3। বোঝা গেল? তাহলে সংখ্যা রেখে আমি 0, 1, √2, √3, √4 মানে 2 পেয়ে গেলাম। বোঝা গেল কি বললাম? তাহলে আমি কি করলাম? √3কেও সংখ্যা রেখায় বসাতে পারলাম। √5টা হোমওয়ার্ক করে নিবা। √5কে লিখবো 2² প্লাস 1²। 2টাকে আমরা ভূমি নিয়ে নেব, আর 1টাকে আমরা লম্ব নেব। তাহলে প্রথমে কি করব? 2 মাপ নিয়ে 90 ডিগ্রি নিয়ে 1 নিব, হাইপোটোনিয়াস নেব, অ্যাঙ্গেল নেব, আমরা √5 পেয়ে যাব। বুঝতে পারছো? ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো সংখ্যার ব্যাপারে। এরপরে লাস্ট টপিক থাকবে আমরা আমাদের যে মূলদ সংখ্যাকে অর্থাৎ p/q আকার যে আছে সেই জিনিসটা নিয়ে ডিটেলস যাওয়া, এবং অমূলদ সংখ্যা। দেখো মূলদ যে সংখ্যাগুলি রয়েছে তার দশমিকে প্রকাশ আমরা কি করে করি। দেখো ডিটেলসে যাচ্ছি এবার। হ্যাঁ, মূলদ সংখ্যার দশমিকে প্রকাশ আমরা কি করে করি। ধরো তোমাকে একটা অঙ্ক দিল 3/4 মূলদ সংখ্যা। দশমিক করতে গেলে এই 3কে ডিভাইড করবো কত দিয়ে? 4 দিয়ে। পয়েন্ট দিয়ে 0, 4 7 যা 28, 2 পয়েন্টে 0, 4 5 জাস 20। তাহলে 3/4কে যদি আমি দশমিকে নিয়ে আসি কত পাবো? 0.75। কোনো অসুবিধা নাই। কিন্তু যদি এমন একটা ডিজিট দিয়ে দেয় যেটা ভাগ চলতেই থাকবে, লাইক 10/3, দেখো দেখি 10 দিয়ে ভাগ দিব, 3 3 যা 9,
ভাগশেষ 1 পয়েন্টে 0, 3 3 যা 9, 1 পয়েন্টে 0, 3 3 যা 9, 1। তার মানে এই 3.3 কী হবে? চলতেই থাকবে, চলতেই থাকবে, যার জন্য 3টা ডট দিলাম। 3টা ডট মানে অসীম, ওটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এই রকম অঙ্ক যখন পাবো, রেড মার্কার দিয়ে লিখছি আমি 3.3-র উপরে একটা পৌনঃপুনিক দশমিক দিয়ে দিব। এই পৌনঃপুনিক দশমিক আবার 2 রকমের হয়, ভালো করে দেখে নাও। বা এই যে চলতেই থাকবে, এই ম্যাটারটা 2 রকমের, একটা আবৃত আর একটা অনাবৃত। আবৃত মানে যার মাথা তুমি পয়েন্টটা ব্যবহার করতে পারবে, আর অনাবৃত মানে ওটাও চলতে থাকবে কিন্তু পয়েন্ট ব্যবহার করা যাবে না। তাহলে এই যে অসীম সিরিজ যে পেলাম, কি বললাম? অসীম। এই অসীমটাকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারবো। কি বললাম? একটা আবৃত অসীম আর একটা অনাবৃত অসীম। আবৃত অসীম ও অনাবৃত অসীম। এই আবৃত অসীমকে আমরা কিসে ব্যবহার করবো? এবার সংখ্যা রেখায় বসাবো। ক্লিয়ার? সংখ্যা রেখায় বসাবো আবৃত অসীম। যেমন 3/4 তুমি সংখ্যা রেখায় পারবে যে 3/4কে কী করে বসাবো সংখ্যা রেখায়, আমি দেখিয়ে দিচ্ছি। 10/3 আমি একেও সংখ্যা রেখায় বসাতে পারবো, 10/3 3.3 আছে। ক্লিয়ার? কিন্তু অনাবৃতকে আমি সংখ্যা রেখায় বসাতে পারবো না, এইটা মাথায় রাখবা। অনাবৃত কিন্তু চলতেই থাকবে, চলতেই থাকবে, পয়েন্টটা আমি এক্স্যাক্ট পাবো না, সেটাকে কিন্তু সংখ্যা রেখায় বসানো যাবে না। এক্স্যাক্টলি বসাতে পারবে না, আইডিয়া করে কোনো একটা পয়েন্ট তুমি পেয়ে যাবে কিন্তু এক্স্যাক্টলি পাবে না। তাহলে এখন আমরা কি বললাম? যে কাকে করব? অসীমের আবৃতকে। সিম্পল যদি থাকে যেমন 3/4, এটা কিন্তু না অসীমও না, এটা কিন্তু ভাগ করা যাচ্ছে, সসীম। তার মানে কি বুঝলাম? যে মূলত সংখ্যার 2টি ভাগ, কি কি? সসীম আর অসীম। বোঝা গেল কি বললাম? সসীম নাম্বার 1, নাম্বার 2 অসীম। সসীম যেটা রয়েছে লাইক 3/4 এক্স্যাক্টলি ভাগ করা যাবে, সেটা সসীম। 3/4কে সংখ্যা রেখায় বসাতে গেলে 0কে লিখবো 0/4, 1কে লিখবো 4/4, 0/4 পর 1/4, 2/4, 3/4 বসিয়ে দিলাম 3/4 সংখ্যা রেখায়। ইজি আছে। হ্যাঁ, তার মানে সসীমটা সংখ্যা রেখায় বসানো সত্যি ইজি, 9-এ ছিল। এমনকি এই অসীমের আবৃতটাও 9-এ ছিল। আমি তোমাকে দেখাচ্ছি, দেখো আমি কি পেলাম? 3.3-র উপরে পয়েন্ট, 3.3-র উপরে পৌনঃপুনিক পয়েন্ট। এই 3.3কে যদি আমি মূলদ সংখ্যায় নিতে যাই, কি করব আগেটা বুঝি। দেখো যা আছে লিখে দিলাম, যা আছে লিখে দিলাম, যতগুলির উপরে পয়েন্ট নাই ওটাকে বিয়োগ করলাম। আবার বলছি, যা আছে লিখে দিলাম, যতগুলির উপরে পয়েন্ট, যেমন এই 3-র উপরে পয়েন্ট নেই, 3টাকে বিয়োগ করলাম, ডিভাইডেড বাই। ডিভাইড কত দিব? দেখো কটার দশমিকের পর কটার উপরে পয়েন্ট আছে? একটার উপরে, তাই একটা 9। ব্যাস, 33 থেকে 3 গেলে কত? 30। কত পাবো? 30/9। 3 দিয়ে কাটো, 3 10 30, 3 3 9, 10/3। দেখো তো 3.3 রিভার্স করলে 10/3 আসলো কিনা। আর একটা এক্সাম্পল নিচ্ছি। সাপোজ ধরো 4.32 এর দুটোর উপরে ডট। তার মানে কোনো ভাগ করে এই যে ভাগফলটা যে আছে না, 32 32 32 রিপিট হচ্ছে। তারপর রিপিটেডটা 3 থেকে শুরু, 2তে গিয়ে শেষ। তাহলে 432 পয়েন্ট নাই কার উপরে? 4-এর উপরে, 4 মাইনাস বাই কটি সংখ্যার উপরে পয়েন্ট? 2টিতে, 2টি কি দিব? 9। তাহলে বিয়োগ করলে 428/9। বোঝা গেল? ভাগ করা গেলে ভাগ করে নেবে, না গেলে করবে না, সিম্পল, তাই কি না? তুমি 11তে কাটতে পারো, 11 3 33, 33 গেলে ওখানে 9 কাটবে না, তাহলে থাক এটাই 428/99। এটা কী হয়ে গেল? মূলদ। এই মূলদকে আমরা সংখ্যা রেখায় বসাতেই পারি। 0/99, 1/99 করতে করতে 428/99 পয়েন্ট আমরা পেয়ে যাব সংখ্যা রেখায়। তাহলে কি দেখো, এই যে নাম্বার পেলাম অসীম, অনাবৃত, একেও অসীম আবৃত, একেও আমরা কি করলাম? সংখ্যা রেখায় বসাতে পারবো। কিন্তু স্যার অনাবৃতটা কি? অনাবৃত মানে এমন একটা ভাগ, যেমন আমি তোমাকে দেখাচ্ছি। ধরো ভাগ করার পরে আমরা ভাগশেষটা কি পেলাম? এরকম
অনাবৃত মানে যার উপরে আমরা পৌনঃপুনিক দিতে পারবো না। কেমন? লাইক ধরো 2.23 আসলো, তারপর 233, তারপর 233, তারপর 2 quadral 3। তার মানে কি বুঝলাম? আমি যদি 2 থেকে শুরু করে 3তে শেষ করি গন্ডগোল হবে। কেন? আমার 2 3 রিপিট হচ্ছে না তো। 2 3 233 233, তার মানে একটা করে 3 কি হচ্ছে? বাড়ছে। তাহলে আমি একে কিন্তু পয়েন্টে রিপ্লেস করতে পারি না, তাই এটা কি হলো? অনাবৃত। 10 মানে এই যে পয়েন্টগুলি সংখ্যার উপরে যে পৌনঃপুনিক পয়েন্ট, এগুলো দেওয়া যাচ্ছে না। স্টুডেন্ট, আশা করি তোমরা বাস্তব সংখ্যার ডিটেলসে বুঝতে পারছো। এই কনসেপ্টটা ক্লাস 9এও ছিল, স্টিল তোমাদের প্রয়োজন কোন চ্যাপ্টার ধরার জন্য? বাস্তব সংখ্যার পরে সীমা চ্যাপ্টার ধরার জন্য। কারণ সীমাতে অনেক ক্লজ কন্ডিশন আছে, যেখানে বললো -2 থেকে -1 দিকে আসবে, -1 থেকে 0 দিকে আসবে, অনেক কিছু কনসেপ্ট নিয়ে চ্যাপ্টার সীমা। সীমা জানার পরে আমরা কি জানবো? ডেরিভেটিভ। বোঝা গেল কি বললাম? ডেরিভেটিভ জানবো ফার্স্ট অর্ডার, দেন সেকেন্ড অর্ডার, যাকেই আমরা কি বলি? অবকলন বা অন্তর্কলন বা অন্তর্কলজ। ক্লিয়ার? তাহলে স্টুডেন্ট এই চ্যাপ্টারটা এতটাই ইম্পর্টেন্ট, এর সঙ্গে রিলেটেড সীমা, সীমার সঙ্গে রিলেটেড ডেরিভেটিভ, ডেরিভেটিভের সঙ্গে ইন্টিগ্রেশন বা সমাকলন। বুঝতে পারছো? তাহলে ট্রিগোনোমেট্রি কমপ্লিটেড, তারপর বাস্তব সংখ্যা, বুঝতে পারছো, তারপরে সীমা। তাহলে স্টুডেন্ট আজকের মতো এতটুকুই হলো। নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই এইটাকে প্র্যাকটিস করে নাও, তারপর নেক্সট ভিডিওতে আমরা সীমার দিকে এগিয়ে যাব। আজকের মতো টাটা।